দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মাঝরাত্রিরে আমাকে যারা দেখছেন স্বাগত জানাচ্ছি ইগলু আইসক্রিম নিবেদিত ইয়াং নাইট লাভ বক্সে। চলচ্চিত্র এই টোটাল শোবিজ এরিনাতে সবচেয়ে বড় মাধ্যম এবং সবচেয়ে আরাধ্য মাধ্যম এবং সবচেয়ে জনপ্রিয় মাধ্যম, এবং সেই জনপ্রিয় মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে উচ্চ আসনের তারকারা বা নির্মাতা কলাকুশলীরা কাজ করেন এবং তাদের ভোটে সবচেয়ে জনপ্রিয় নেতারা হন। বুঝতে পারছেন, সেই রকম দুজন নেতা, লিডার এবং অভিভাবক, এই চলচ্চিত্র অঙ্গনের দুই অঙ্গনের অভিভাবক, একজন চলচ্চিত্র পরিচালক সমিতির অন্যতম নেতা সভাপতি, দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন মুশফিকুর রহমান গুলজার ভাই। আরেকজন রয়েছেন, আমি সবসময় বলি দেশি ভাই, আমরা একই এলাকার, এবং প্রথমে যেটা বললাম যে জনপ্রিয় তারকাদের ভোটে সর্বাধিক ভোটে নির্বাচিত হওয়া সাধারণ সম্পাদক চলচ্চিত্র শিল্পী সমিতি জায়েদ খান। ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ দেশি। খুব সুন্দর লাগছে হিরোকে। অ্যানিওয়ে, গুলজার ভাইকে সিনিয়র ফার্স্ট, গুলজার ভাইকে দিয়ে শুরু করি। গুলজার ভাই, দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হওয়ার জন্য যদিও একটু বাসি হয়ে গেছে, অভিনন্দন। তারপরও আপনার বেশ কিছু ইন্টারভিউ পড়েছি, ইনফ্যাক্ট আমিও ইত্তেফাকে নিয়েছি। আপনার প্রথম যে প্রসঙ্গটা ছিল যে প্রথম কাজের এজেন্ডাতে ছিল যে প্রদর্শকদের সাথে বসা, এটা আপনি বেশ কয়েক জায়গায় বলেছেন, এবং আমরা আজকে রাতে যেই প্রসঙ্গ নিয়ে একটু বেশি কথা বলতে চাই সেটা হচ্ছে তাদের একটা আলটিমেটাম দিয়েছে, সেটা পত্রিকায় প্রকাশ পাচ্ছে, নানান রকম হতাশার খবর পত্রিকায় পাচ্ছি আমরা, যে সিনেমা অঙ্গনে কী হবে, 12 তারিখ সব হল বন্ধ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি। একটু যদি বলতেন যে আপনার এজেন্ডা এবং এর পরিপ্রেক্ষিতে কী অবস্থা আছে। আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে কখনোই বিরোধ চাই না, আমরা চাই আমাদের চলচ্চিত্রের উন্নয়ন। যে ব্যক্তি যেখান থেকে আসুক, সে যখন আমরা বুঝবো যে আমাদের চলচ্চিত্রের উন্নয়ন চায় কিংবা আমাদের এই চলচ্চিত্র শিল্পের ভালো চায়, তার সাথে আমরা আছি। চলচ্চিত্র প্রদর্শক সমিতির বর্তমানে যে কমিটি, এই কমিটি নির্বাচিত হবার পরপরই আমরা বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে আমরা তাদেরকে একটা চিঠি দেই আনুষ্ঠানিকভাবে, যে আমরা আপনাদের সঙ্গে বসতে চাই, চলচ্চিত্রের বর্তমান যে সার্বিক পরিস্থিতি এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং আপনাদের সাথে মত বিনিময় করতে চাই। আমরা এই চিঠিটি দেওয়ার পরেও আমার সাথে অনেকবার দেখা হয়েছে প্রদর্শক সমিতির সভাপতি জনাব ইফতেখার উদ্দিন নওশাদ সাহেবের সঙ্গে। আমরা একই সাথে সেন্সর বোর্ডের সদস্য ছিলাম দীর্ঘদিন, কিন্তু ওনাদেরকে যখনই আমি বলেছি আচ্ছা হবে, দেখা করব, একটা মিটিং করব, আমরা এইটা ওটা একটু বলে, কিন্তু আজ পর্যন্ত বোধহয় এটি প্রায় বছরখানিক হয়ে গেল, এখন পর্যন্ত 1 বছর প্রায় আচ্ছা ওনাদের ওই কমিটিটি হয়েছে, এখন পর্যন্ত ওনারা এই চিঠিটার কোনো জবাব দেন নাই। হ্যাঁ, এমনি দেখা হলে মৌখিকভাবে বলেন যে আপনাদের সাথে বসা দরকার। আচ্ছা, তাই আমি বললাম যে বসা দরকার, আপনারা বসেন, আমরা তো চিঠি দিয়েই রাখছি। কার্যকরী কোনো পদক্ষেপ তারা না, বলছে আমরা তো চিঠি দিয়েই রাখছি, আপনারা এখন একটা তারিখ নির্ধারণ করেন যে হ্যাঁ অমুক দিন আপনারা আমাদের সঙ্গে বসতে চান বা আগ্রহ দেখান, আমরাই আয়োজন করবো, অসুবিধা নেই। কিন্তু সেভাবে আনুষ্ঠানিকভাবে কখনো তারা বলে নাই। উপরন্তু যেটা হয়, আসলে চলচ্চিত্র প্রদর্শক সমিতির মধ্যে কিছু অপ্রদর্শক আছে, যারা সত্যিকার অর্থে প্রদর্শক নয়, যাদের কোনো সিনেমা হল নেই, তারাই এই প্রদর্শক সমিতিটিকায় মূলত দেখা যায় যে বিভিন্ন সময় বিভ্রান্ত করে, মানে এমন পরামর্শ দেয় যেটা আমাদের চলচ্চিত্রের উন্নয়নের পরিপন্থী। ফলে হয় কি, তাদের সঙ্গে আমাদের এই কথা বলতে গিয়ে অকারণে একটু মানে বিরোধ ভাব সৃষ্টি হয়ে যায়। তো আমরা মনে করি যেমন যে যদি প্রকৃতপক্ষে যারা প্রদর্শক, যারা হল মালিক, যারা হল চালান সিনেমা হল, তারা যদি বসেন, এবং যেহেতু এই মুহূর্তে আমাদের প্রযোজক সমিতির কোনো কমিটি নাই, সেহেতু আমরা পরিচালকরাই বসতে চাই। কেন বসতে চাই? যে বর্তমানে যে চলচ্চিত্রের পরিস্থিতি বা পরিবেশ, তাতে পরিচালকরাই প্রযোজকদেরকে নিয়ে আসেন, অনুরোধ করে। কিন্তু এই ক্ষেত্রে পরিচালকদের উপেক্ষা করে এই ধরনের একটা ডেট, আলটিমেটাম ডেট দেওয়াটা কতটা না, সেটাই তো আমি বলি। এখানে আমরা বলছি সেটা তো আছে, গত সম্ভবত 4 তারিখ এই মার্চ মাসেরই, আমার যতটা মনে পড়ে 4 তারিখে মন্ত্রণালয়ে একটা মিটিং হয়। সেই মিটিংয়ের আমাদের মাননীয় সচিব মহোদয় সাহেবের সভাপতিত্বে, তথ্য সচিব মহোদয়ের সভাপতিত্বে সেখানে প্রদর্শক সমিতির সদস্যরা ছিলেন। সেখানে একটি বাণিজ্যিক আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি
চিঠির পরিপ্রেক্ষিতে সভাটা হয়। সেই চিঠিটি ছিল এরকম যে ওনারা 2019 নাকি 17 থেকে 19 বা 21 এরকম একটি ওই বাণিজ্য নীতিমালা তৈরি করবে। সেখানে চলচ্চিত্রের বিষয়ে যেহেতু আগে একটা বাধা আছে যে অবাধে উপমহাদেশের ছবি আমদানি করা যাবে না, সেই বিষয়ে তারা মতামত জানতে চেয়েছে। এবং সেখানে আমাদের কাউকে না জানাই এই প্রদর্শক সমিতি ওই দুটি একটা জায়গায় যেমন আছে যে চলচ্চিত্র আমদানি করা যাবে, তবে উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র ব্যতীত। হ্যাঁ, তো এইটা তুলে দেওয়ার জন্য প্রদর্শক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি লিখছে। তো সেটার বিষয়ে আমাদের সবার মতামত চেয়েছে। সেখানে আমাদের সচিব মহোদয় বলেছেন, খুব বুঝিয়ে বলেছেন যে দেখেন, এমনি চলচ্চিত্রের অবস্থা এই মুহূর্তে ভালো না, তো এরকম একটা সিদ্ধান্ত আমরা নিব, আর একটু ভেবেচিন্তে নেই, একটু সময় নেই, আমরা সবাই নিয়ে একটু আলোচনা করে আমরা দেখব যে যাতে আমাদের এই সিদ্ধান্তের কারণে আমাদের চলচ্চিত্র ধ্বংস না হয়ে যায়, আবার আপনারাও যাতে ধ্বংস না হন, সব কিছুই আমরা একটু ভেবেচিন্তে দেখব। এই সিদ্ধান্তটা তারাও মেনে আসলো, আমরাও মেনে আসলাম। হ্যাঁ, সেখানে শিল্পী সমিতি ছিল, আমাদের প্রযোজক সমিতিরও যারা নাই কিন্তু অন্যভাবে ছিল, যেমন খসরু ছিল সেখানে, আমি ছিলাম, আমাদের খোকনও বোধহয় ছিল, এরকম আরও কয়েকজনের ছিল। কিন্তু ফুট করে এসে দেখলাম কয়েকদিন পরেই তারা সংবাদ সম্মেলন করে 12 তারিখ থেকে এপ্রিলের তারা অনির্দিষ্ট পরবর্তীতে আসলে কি অবস্থান নেওয়া যাবে। আমি একটু জায়েদের কাছে একটু জানতে চাই যে জায়েদ সবসময় এই নেতৃত্বের জায়গায় এসে সবাইকে সম্মিলন করার একটা চেষ্টা করেছো, এবং শিল্পী সমিতি সেই জায়গাটাই খুব গত প্রায় 2 বছর হয়ে গেল, এবং সেই জায়গায় এই হঠাৎ করে এই বিরোধ এবং এই শঙ্কা অনেক দিন দেখা যায়নি, কিন্তু এখন যে হতাশার দোলাচলটা চলছে, তো এই সময় শিল্পীদের নতুন ছবি রিলিজ হচ্ছে, অনেকে ছবির প্রসঙ্গে হতাশা প্রকাশ করছেন, শিল্পী সমিতির প্রতিনিধি হিসেবে কি বলতে চাই? ধন্যবাদ। আমি তো আপনাকে গুলজার ভাই কিন্তু বিষয়টা আপনাকে অনেকটা ক্লিয়ার করে দিয়েছে। ওই মিটিংয়ে কিন্তু আমিও ছিলাম প্রতিনিধি হিসাবে। তো সচিব সবার মতামত শুনলো, মতামত শুনে আমরা স্টেট দ্ব্যর্থহীনভাবে বললাম যে আমরা গত মন্ত্রীর কাছ থেকে আমরা অনেক বিমাতাসুলভ আচরণ পেয়েছি, গত তথ্যমন্ত্রীর কাছ থেকে, বিগত দিনে যিনি ছিলেন এনার আগে। এখন যিনি এসেছেন তাদের কাছে আমাদের আশা অনেকখানি, সচিব মহোদয় অনেক বেশি আন্তরিক। তা আমি স্টেট বললাম, যে মুহূর্তে আমরা গড়ে উঠবো আমাদের সংস্কৃতি, আমাদের চলচ্চিত্র, সেই মুহূর্তে কিছু অসাধু ভাই বলল হল নাই, কিন্তু দেখবেন এখন হলের মধ্যে নেতৃত্ব নেই তাদের অনেকেরই। আমি একটা কথা বলতে চাই, যদি হল বন্ধ হওয়ার ভয় দেখালেন, তাহলে আবার কেন দেখি নতুন ছবি বুকিং তো নিচ্ছেন ঠিকই ঈদের জন্য, কেন করছেন এই বিমাতা সুলভ? আর মন্ত্রণালয় একজন লোক ঘুরে বেড়ায়, দেখবেন আমরা দেখি, নাম বলতে চাই না, অনবরত, তার কোনো হলই নেই, কোনো পদেই নেই, সাধারণ ড্রেস পরে সারাদিন এই কাজই হচ্ছে এগুলো করা। তো এই কথাগুলো হচ্ছে আপনি যেটা ভালোই বলছেন, এখন অনেক নতুন নতুন শিল্পী, আমি কিন্তু সবসময় বলি আমার দেশে যথেষ্ট শিল্পী আছে, নির্মাতাও আছে। আমাদের গুণী নির্মাতা না থাকলে দেশে এত ভালো ভালো ছবি কেমনে তৈরি হলো? আপনি যেটা বললেন ছোটবেলায় স্কুল পালিয়ে সিনেমা দেখতাম, নির্মাতারাও আছে, কিন্তু আমার বিপণন ব্যবস্থা নাই। হলগুলোকে কিভাবে 185 থেকে 300-400 করা যায়, 500 করা যায়, আমাদের সেই ব্যবস্থা করতে হবে। আমরা সেই প্রত্যাশা করি এই সময় এসে সুন্দর সবাই মিলে যখন কাজ করবে। এবং সবচেয়ে মজার বিষয় জানেন, আমাদের যতগুলো কমিটি হয় বা যা হয়, আমরা কিন্তু প্রদর্শক সমিতিকে রাখি সবগুলোতে। তো আমরা পরিবার মনে করি, আমরা পরিবার। তো সেখান থেকে আমরা একটা সুন্দর জিনিস তৈরি করতে চাই, যে হলগুলো আধুনিকায়ন হবে, আমরা সিনেমাকে বেশি সংখ্যা বাড়াতে চাই, যেন আমাদের শিল্পীরা সবাই কাজ করতে পারে, কলাকুশলীরা কাজ করতে পারে। সেই সময় এসে একটা অযৌক্তিক কথা, যেখানে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে এলেন যে আমরা আরো আলোচনা করে দেখব, সেই সময় বিদেশি ভিনদেশি ছবি এনে এখানকে হল বাঁচাতে হবে, এই একটা মিথ্যে এবং একটা মানে কি বলবো, যুক্তিহীন একটা দিয়ে যুক্তি দেখিয়ে এই যে একটা বিভ্রান্ত করা, একটা আপনি বললেন যে একটা আলটিমেটলি ডিভাইডেশন করা, এটা অত্যন্ত যুক্তি মানে দুঃখজনক, যুক্তিহীন এবং দুঃখজনক। আমরা আশা করব গুলজার ভাই যেটা বলেছেন, আমরা তাদের সাথে বসবে, ওনারা কিভাবে আমরা ছবির সংখ্যা বাড়াতে পারি। এবং এরপর সমস্যা তো অনেক আছে, গুলজার ভাই বলবে, আমিও বলবো, যে কিভাবে একজন প্রযোজকের অর্থলগ্নিকারী টাকা, ওনাদের সমস্ত টাকাটাই ওনাদের কাছে চলে যাচ্ছে। 120 টাকা বিক্রি হলে 20 টাকা এখানে একটু গুলজার ভাইকে একটু জানতে চাইবো, অনেকের মতামত, যেহেতু পাল্টা মতামত নিয়েছি আমরা, বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয়েছে, তারা পরিচালকদের নিয়ে বলছেন যে তাদের হাতে ছবি নেই, তারা আসলে শুধুমাত্র ফাঁকা আওয়াজ করছেন। এই ক্ষেত্রে আসলে আমরা কি করব? আমরা ভালো ছবি না পেলে আমরা কিভাবে চলবো? না, এটি এখন এসে দাঁড়াইছে এটা পরিস্থিতিতে।
আমার কথা হচ্ছে যে সিনেমা হল কমছে কেন, কিংবা সিনেমার সংখ্যা কমছে কেন, এটি আগে গভীরে গিয়ে ভাবতে হবে। একটা পর্যায়ে আমরা যখন এই ডিজিটালে আসলাম, হঠাৎ করেই বলা যায়, তখন এই ডিজিটাল চলচ্চিত্র চালানোর মতো হল প্রস্তুত না। অর্থাৎ যে প্রজেক্টর দরকার বা যে সিস্টেমে চালানো দরকার, যে পর্দা দরকার, সাউন্ড সিস্টেম দরকার, এটি আমাদের এখানে কোনো সিনেমা হলেই তখন ছিল না। তো তখন কিছু লোক, বিশেষ করে এই যে যে প্রতিষ্ঠানটা আমাদের এই চলচ্চিত্র ধ্বংসের মূলে কাজ করেছে, সেই প্রতিষ্ঠানের একটি ছবি যে ডিজিটাল আসলো, সেটি চালানোর জন্য সে নিজে কিছু মেশিন সরবরাহ করে সেটি চালালো, এবং এইটাই হয়ে গেল আমাদের জন্য কাল। এই প্রেক্ষাগৃহরা মনে করলো যে এইভাবেই তো মেশিন আমরা পাবো, আমাদের মেশিন বসানোর তো দরকার নেই, টাকা খরচ করার দরকার নেই। ফলে যেটা হলো যে এই মেশিন ভাড়া দিতে গিয়ে দেখা গেল যে আমরা একটি প্রেক্ষাগৃহে চলচ্চিত্র চালাতে গেলে আমাদের 20 থেকে 25 হাজার টাকা খরচ হয়ে যায়। তো এখন বাংলাদেশে এরকম সিনেমা হল যখন 1300 সিনেমা হল ছিল, তখনও আমাদের হিসাব ছিল, কারণ আমি দীর্ঘদিন ধরে চলচ্চিত্রের সাথে আছি, দীর্ঘদিন ধরে চলচ্চিত্র সাংবাদিকতার সাথেও আছি। তো আমি দেখেছি যে বাংলাদেশে 350 থেকে 400 সিনেমা হল ছিল, মাত্র 10 থেকে 15 হাজার টাকায় ছবি চালাতে পারত। অর্থাৎ বিভিন্ন হাটে, বাজারে, মফস্বলে, উপজেলায়, থানা পর্যায়ে। যখন একটি সিনেমার চালানোর খরচ হয়ে গেল 20 থেকে 25 হাজার টাকা, তখন একজন প্রযোজক তো 15 হাজার টাকার জন্য তার সিনেমা দিবে না। এখানে একটা প্রশ্ন সংযুক্ত করতে চাই। যেখানে ল্যান্ডমার্ক সাফল্য ছবিতে যেগুলো আসছে, আমরা প্রোপাগান্ডা শুনি বা প্রচার শুনি, যেমন আয়নাবাজি, যেমন ছুঁয়ে দিলে মন, বা সর্বশেষ দেবী, এদের প্রত্যেক প্রডিউসারের সাথে আমাদের পার্সোনালি কথা হয়েছে। সারা জাকের বলি, জয়া হাসান বলি, বা অমিতাভ রেজা, সবাই বলেছে যে প্রদর্শকদের কাছ থেকে তারা টাকা পাননি। সেটা আমি আসতেছি। এখন ঘটনা হলো যে এইখানে দেখা গেল যে সিনেমা হলগুলো আমরা টাকা দিত, মানে ছবি দিতে পারছি না, তো সিনেমা হল বন্ধ হয়ে গেলো। এরকম দেখা যেত 20 থেকে 25 হাজার টাকায় সিনেমা হল ছিল, আরও 300-400, তো সেগুলো সিনেমা পাচ্ছে না। কারণ আমি একটা হলে 25 হাজার টাকা খরচ করে আমি সিনেমা দিব, কিন্তু আমি 1 টাকা পাবো না, তো আমি কেন দিব? তাই না? আমি 1 কোটি টাকা 1.5 কোটি টাকা সিনেমা বানাই কেন দেবো? এরপরে যে জিনিসটা আসছে, যে সিনেমা হলের যে জায়গাটা আমাদের মূল ব্যাপার, যে আমরা একটা প্রোডাক্ট তৈরি করে একটা দোকানে বিক্রি করি, সেই দোকান থেকে যদি আমি কোনো রিটার্ন না পাই, আমি খালি দিয়েই যাচ্ছি, তাহলে প্রডিউসার কয়টা ছবি লস দিতে পারে? এখানে তো একজন সিনেমা হল মালিকের কি আছে? তার কারো বাবা, কারো দাদা সিনেমা হল বানায় রেখে গেছে। তো সেই সিনেমা হলে আর কোনো ইনভেস্ট নাই, এই খালি বিদ্যুৎ বিল দেয়, কর্মচারীর বেতন দেয়, আর ঝাড়ু টাড়ু দেয়, এই তো। কিন্তু সেই সিট যা আছে তাই আছে, সেই পর্দা যা আছে তাই আছে, সেই লাইট যা তাই আছে, কোনো রকমই তারা এখানে কোনো ইনভেস্ট করে না। আপনি তো ওয়াশরুমে যেতে পারবেন না, যে একটা টয়লেট করবে মহিলারা, সেটা যেতে পারবে না মফস্বল অঞ্চলে। তো কেন মানুষ কষ্ট করে সিনেমা দেখতে যাবে? ফলে যেটা হয়েছে যে এই সিনেমা হল থেকে কোনো রিটার্ন আসতেছে না। তারপরে আমরা যেটা বলি যে বড়তে ওনারা একটা কিছু বলে যে আপনাদের সিনেমা ভালো হচ্ছে না দেখে টাকা আসছে না। আমারও সেই প্রশ্ন, যে ভালো যদি হয় না হয়, তাহলে এই দেশে, সারা দেশের মানুষ জানে বিগত 10 থেকে 12 বছরের মধ্যে যে 4টি ছবি মাইল ফলক আমি বলবো। আমি আমাদের সিনেমার, মানে এফডিসি কেন্দ্রিক সিনেমার কথা বাদই দিলাম, এখানে অনেক বেশি খরচ করে, অনেক রকম হয়, সেখানে লাভ দেখা যায় যে 3 কোটি 3.5 টাকা হলে আমাদের শাকিব খানের ছবি, এর ভিতরেও শাকিবের ছবি, অন্তর্জালা ছবি চলছে, অনেক ছবি চলছে। তারপরে আমি বলি যে যেটা, যে যখন মনপুরা ছবিটি সারা দেশব্যাপী চললো, মফস্বলে সমস্ত উপজেলা পর্যায়ে চললো, সেই মনপুরা যখন 6 মাস পরে বিবৃতি দিল মনপুরার প্রযোজক যে আমি কোনো টাকা পাই নাই, আমার এখনো লোকসান আছে। তারপরে যখন আসলো আয়নাবাজি তো দেখে নাই যে তার মনে হলো যে প্রেস্টিজ যাচ্ছে। আমার মনে আছে যে আমি যমুনা ফিউচার পার্কে একটা সেন্সরের ছবি দেখতে যাচ্ছিলাম, তখন লিফটে কিছু ছেলে মেয়ে উঠছিল, তো একজন এরকম জিজ্ঞেস করছে, আয়নাবাজি দেখছিস? কারণ আরে এখন আমার দেখা হয় না। তুই কি দেখছিস তাহলে? হ্যাঁ, মানে এটি একটি যে মনে যেন না দেখাটা একটু অপরাধ ছিল এরকম। তারপর আসলাম ঢাকা অ্যাটাক, তারপর আসলাম দেবী। তো এখনো আয়নাবাজি যখন বলে যে আমার টাকা ওঠে নাই, ঢাকা অ্যাটাক যখন 3 মাস 4 মাস পরে বলে যে আমার 80 লক্ষ টাকা বাজারে বাকি বকেয়া, এবং তারা যখন আর কোনো ছবি প্রযোজনে আসে না, তখনই বুঝতে হবে যে তাদের ক্ষতিটা কোথায়। একদম। আমি একটু জায়েদের কাছে একটু জানতে চাই, ইদানিং বেশ কয়েকটা ইন্টারভিউ জায়েদের আমি ফলো করলাম, যে
চলচ্চিত্র তারকাদের কারা তারকা কারা নায়িকা এটা নিয়ে বেশ দারুণ মন্তব্য করেছেন এবং বেশ কিছু হেডিংও এসছে যে হোটেলের মেয়ে থেকে নায়িকা হয়ে আসছে বা ইত্যাদি ইত্যাদি। এসব এটা আসলে প্রাসঙ্গিকতা কি বা কোন প্রেক্ষিতে জায়েদ এই কথা বলছে একজন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা হিসেবে? আসলে আমি ভাববার সময় দিয়ে আমাকে ছোট্ট ব্রেক নিয়ে আসি। প্রিয় দর্শক, এই চমৎকার প্রশ্নের উত্তর দেবেন অবশ্যই জায়েদ খান। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি ইগলু আইসক্রিম নিবেদিত ইয়াং নাইট লাভ বক্স থেকে, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, স্বাগত আরও একবার। দেখছেন ইগলু আইসক্রিম নিবেদিত ইয়াং নাইট লাভ বক্স এবং কথা বলছি বেশ কিছু প্রসঙ্গ নিয়ে। কথা বলছেন চলচ্চিত্র অঙ্গনের দুই জনপ্রিয় নেতা মুশফিকুর রহমান গুলজার এবং জায়েদ খান। জায়েদের কাছে একটা প্রশ্ন ছিল যে তার সম্প্রতি বলা বিভিন্ন প্রাসঙ্গিক কথাবার্তা, এটা কিছু মেয়েদেরকে ইদানিং দেখবেন ফেসবুকে প্রোফাইলে গেলে লেখা ওয়ার্কস অ্যাট বিএফডিসি, তুমি কি কাজ করো বিএফডিসিতে? কিছু মেয়ের মানে কোনো ভ্যাকেন্সি দেখা যায় না, কোনো ভ্যাকেন্সি নেই। মহাসচিব সভাপতি সাহেব আছেন, আমি জানি না কি কাজ করেন বিএফডিসিতে। একটা গলির মধ্যে একটা স্টুডিওতে মহরত করবেন, কাজই হচ্ছে এটাকে ভাঙিয়ে নিজের জীবনটাকে চালাবে, কিছু প্রডিউসারকে ধরবে, মানে মহরত থেকে জীবন, মহরত থেকে ওর উদ্দেশ্যে মহরত করে। নায়িকা এত ফেসবুকে ইনবক্সে ছবি পাঠায় নায়িকা, আমি শিল্পী সমিতি সেক্রেটারি, আমি জানি না এত নায়ক নায়িকা ফেসবুক খুলে অবিবাহিত লিডারকে দেখে ছবি পাঠাবে না মেয়েরা? অবিবাহিত সে পাঠায়, সে নায়িকা বোঝাতে চায় বা নায়ক বোঝাতে চায়। তো আমি স্টেট দেখেছি এগুলো আসলে কোনো ক্লাস নাই, এগুলো স্টেট একদম শুধু এগুলো এসে কিছু টাকা আলো লোকদেরকে ভাগিয়ে নিয়ে যায়, তাদের সংসারটাকে ভাঙে, এদেরকে নিয়ে টাকা ভাঙে। আর যে ছেলেগুলো বা যে প্রডিউসারই ইদানিং নায়ক হতে আসে, আলু পটলের কোনো দোকান আছে 2 লাখ 3 লাখ নিয়ে প্লাস্টিক মহরত করলো ডিজিটাল নামে, পেঁয়াজ ব্যবসায়ী এবং আলু ব্যবসায়ী, হোটেলে ভিন্ন খাতের মেয়েরাও আসে। আমি দেখেছি এমন মেয়েকেও দেখেছি, এমন জায়গা থেকে নামতে হোটেল থেকে তারাও গিয়ে দেখে আর মহরতে। কোনো সিনেমার লোকজনের সাথে সংশ্লিষ্টতা নাই, কিছু সিনেমার অসাধু কিছু লোক আছে যারা আমাদের এফডিসি কেন্দ্রিক এসে ওই ক্যান্টিন পাড়ায় ঘুরে যায়, অনেক স্বপ্ন দেখায়। এর কাজই হচ্ছে এই সাইনবোর্ডটা, একটা পিছনে একটা ব্যানার, একটা কেক কাটতেছে, মিষ্টি খাইয়ে দিচ্ছে। এই ছবি আদৌ কি হবে কি নাম আমরা জানা নেই বেসিক্যালি। 4-5 জন নায়িকা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেজে গুজে, ছেলে সে মাথায়, কারো মাথায় চুল নেই, উইক লাগানো, কি আবার মাথায় কাপড় বাঁধা। এগুলো দেখে দেখে না এই ডিজিটাল যুগে আমাদের সত্যিকারের যারা সিনেমার নায়ক নায়িকা, যারা কষ্ট করছে, প্রতিষ্ঠিত, তারা লজ্জা পায় এবং তাদেরকে যথেষ্টভাবে মাথাটাকে হেড করে দেয় তারা। কারণ যখন লেখা হয় এটা নিয়ে 2 দিন পরে যখন কোথাও ধরা পড়ে, লেখা হয় অমুক ছবি রিলিজ নেই, চিত্রনায়িকা চিত্রনায়ক। তো সমস্যাটা হচ্ছে সবগুলো আমাদের ঘাড়ে পড়ে এসে এই জিনিসগুলো সিনেমার অনেকখানি সম্মানটাকে নষ্ট করে দিয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ধন্যবাদ। আমি একটা প্রসঙ্গ নিয়ে দুজনেই মন্তব্য শুনতে চাচ্ছি যে পারস্পরিক দ্বন্দ্বর বিষয়টা এফডিসিতে বেশ কয়েক বছর ধরে আলোচিত। স্পেসিফিকভাবে কয়েকটা বিষয়ে গুলজার ভাই একটু জানতে চাই যে নোলক ছবিটি নিয়ে পরিচালক এবং প্রযোজকের একটা দ্বন্দ্ব চলছে, সেটা আদালত পর্যন্ত করাচ্ছে। অতি সম্প্রতি লিডার নামে একটি ছবি নিয়ে ফেরদৌস ভাই এবং পরিচালকের ভিতরে দ্বন্দ্ব হয়েছে, সেটা পরিচালক সমিতিকে নাকি জানিয়েছে। সেটার কি সুরাহা, কোন অবস্থানে রয়েছে? আমাদের এদেশের একজন স্বনামধন্য প্রযোজক বর্তমানে পলাতক রয়েছেন, সেটি বিভিন্ন পত্রপত্রিকায় খবর রয়েছে। সেটা নিয়ে পরিচালক বা শিল্পী মহলে একটা উৎকণ্ঠা যে এই ছবিগুলোর কি হবে বা আদৌ ইন্ডাস্ট্রিতে টার্ন ওভার করবে কিনা। এই প্রসঙ্গে আসলে আপনার কাছ থেকে একটু মতামত চাই। আচ্ছা, আমি প্রথমে যেটা আসছে হচ্ছে নোলক ছবি। হ্যাঁ, নোলক ছবির এটা রাশেদ রাহা সেটের পরিচালক এবং এটা ওয়েস্টিন হোটেলে খুব জাঁকজমকপূর্ণভাবে ছবিটি মহরত হয়। এই ছবিটি কাজ সে করে দীর্ঘ সম্ভবত প্রায় 26 দিন, আমার যেটা এরকম একটা ওই মনে পড়ে, 26 দিনের মতো হায়দ্রাবাদে থাকে, ভারতের হায়দ্রাবাদের রামুজি স্টুডিওতে শুটিং করে, সাকিব রেকর্ড বাজেটের ছবি, বিশাল ব্যয়ের ছবি। কিন্তু এই ছবিটি হঠাৎ করে একদিন রাহা আমাদের কাছে অভিযোগ করলেন পরিচালক সমিতিতে যে তার বিনা অনুমতিতে এই ছবিটি আবার ভারতে শুটিং করতে গেছে, যে অংশটা বাকি ছিল। ভারতের কিছু শিল্পী পরিচালক সমিতি থেকে অভিযোগ করছে। আমরা তখন তাদের সাথে যোগাযোগ করতে পারছিলাম না, কলকাতায় কোথায় আছে না আছে। তবে আমরা বিভিন্নভাবে জানালাম, মানে বিভিন্ন সূত্রে, যে ওখানে কে আছে, যে ছবির প্রযোজক কি সনেট
পুরো নামটা আমার এই মুহূর্তে মনে নাই, সেইটা করছে এবং তাতে আছে। আমরা যখন খবর নিলাম তখন তারা বললো যে না, এটি শুটিং করছে না, এটা অন্য কিছু কাজ করছে, আচ্ছা। এরকম আর কি। তো যাই হোক, আসার পরে তাকে আমরা, রাহাকে আমরা তলব করলাম। তো যেহেতু রাহাও আমাদের অ্যাসোসিয়েট মেম্বারশিপ নিয়ে নিছে এর মধ্যে, পরে রাহা বলল যে না, সে আমার এই ক্ষতি করছে, এই ক্ষতি করছে, তারপরে ঠিক আছে, সেই ক্ষতির বিচার হবে। যদি সে পরিচালক কোনো অন্যায় করে থাকে, কোনো প্রযোজকের ক্ষতি করে থাকে, সেটার বিচার হবে। কিন্তু একজন পরিচালক সেই চলচ্চিত্রটির ৮০% শুটিং শেষ করছে পরিচালকের ভাষ্য মতে, তো কাজে তার বাকি কাজটা তার অনুমতি ছাড়া করা যাবে না। কিন্তু সমিতির সালিশ বাদ দিয়ে এটা আসলে আদালত না, অবধি গড়ালো? আমরা সালিশ করে দিছি। আচ্ছা। এবং সালিশ করে দেওয়ার পরে তারপরে বললাম যে ঠিক আছে, এখানে যেহেতু রাহা একজন পরিচালক হিসেবে অভিযোগ করছে এবং সনেট একজন প্রযোজক হিসেবে এখানে আছে, তো আমরা প্রযোজক সমিতির নেতৃবৃন্দকে বিষয়টা অবহিত করলাম। করার পরে প্রযোজক সমিতির যদিও কমিটি নাই, কিন্তু প্রশাসক সাহেব তাদের ৩-৪ জন প্রতিনিধি ঠিক করে দিলেন, আচ্ছা। যারা এই বিচারের অবস্থা থাকবে। সেখানে ঠিক হলো যে ঠিক আছে, তাহলে যেহেতু আর অর্ধেক কাজ শুধু শুটিং করছে রাহা, তো আর বাকি যদি 20% শুটিং থাকে এবং এটার কি বলে এডিটিং আছে, এটার ডাবিং আছে, অনেক কিছু কাজ আছে, সেটা যখন সনেট করবে, ঠিক আছে, তাহলে দুজনের নামই যাবে আচ্ছা। পরিচালক হিসাবে। এটি দিলাম, উভয় পক্ষে মেনে নিল। এখন সেটি আমার যেটা শুনলাম পরবর্তীতে, সনেট সেটি এই বিচার ব্যবস্থাটা মানছে না। সে আচ্ছা, আপনাদের সিদ্ধান্তকে সে মানছে না। অগ্রাহ্য করছে। হ্যাঁ, তো এটা আমার শুনেছি আর কি বাইদে ভাই, এবং রাহাও এরকম অভিযোগ করে গেছে যে মানছে না। এখন সে কারণে যেহেতু আমরা মীমাংসা করতে পারি, আমাদের সদস্য হলে তার যদি অন্যায় করে তার সদস্যপদ আমরা বাতিল করে দিতে পারি, কিন্তু আদালতের আইনগত অর্থনৈতিক বিষয় তো আর আমরা ফোর্স করতে পারি না। ঠিক আছে, সেটা আদালতে যে মীমাংসিত হোক, আমাদের কোনো আপত্তি নেই, যেটা দেখবে আদালত সেটাই করবে। আর হচ্ছে কথাটা, লিডার ছবিটার কথা। লিডার ছবিতে যখন ফেরদৌস, মৌসুমী এবং ওমর সানি, ওরা ৩ জন অভিযোগ করলো যে ওদের ডাবিংও করা হয় নাই, ওদের পয়সাও দেওয়া হয় নাই, বাকি রয়ে গেছে ইত্যাদি ইত্যাদি বলে, তখন আমরা আমাদের ডিরেক্টরকে ডাকলাম। ডাকার পরে সে বলল যে না, আমি দেই নাই, এটা ঠিক আছে, আমি দিয়ে দিব ইত্যাদি। তো তার সাথে আমার এই কথা হয়েছিল, এত টাকা দাবি করে, এত টাকা না, আরো কম টাকা, যেটা হয় আর কি, এইভাবে বলা টলা হলো। শেষ পর্যন্ত একটা কথা হলো, ঠিক আছে, এখন তুমি কত দিতে চাও আর তারা কত হলে এটা রাজি হবে, সেই অনুপাতে একটা নেগোসিয়েশনে আসা হলো। হ্যাঁ, আসার পরে সে আমাদের কথা দিয়ে গেল যে সেই টাকা তাদেরকে দিয়ে ছবি ডাবিং করাবে। সে যখন প্রথমে সেন্সর বোর্ডে জমা দেয় ছবিটি, তখন একেবারে ডাবিং ছাড়া, মানে ডাইরেক্ট টেক সাউন্ড যেটা আছে ক্যামেরায় ধারণকৃত, এমনও না যে সেটি যেমন নাটকে যেমন একদম বুম দিয়ে কাছে থেকে সাউন্ডটা নেয়, এটা তাও নেওয়া না। হ্যাঁ, তো আমি তখন সেন্সর বোর্ডে ছিলাম, এবং এটা টেকনিক্যালি মানে এত বড় ফল্ট যে এটা সেন্সর বোর্ড বাতিল করে দিল তখনই, যেটি অসম্পূর্ণ একটা ছবি, এই ছবি তো আমরা দেখবো না। হ্যাঁ, এটা বাতিল করে দিল। পরে সে যখন এটা ডাবিং করাতে এবং টাকা দিয়ে দিবে, সব কিছু ঠিক হলো, পরে আবার শুনলাম যে সেটি ডাবিংও সে আবার করলো না, এবং যেটা আমাদের কাছে বলে গেল সেটি সে মানলো না। না মানাতে সেটি সেন্সর বোর্ডে ওরা অভিযোগ করলো, আমরাও অভিযোগ পাঠালাম, কিন্তু সেন্সর বোর্ডের এমন কোনো বিধান বা বিধি নাই যে কোনো শিল্পীর বা টেকনিশিয়ানের টাকা বকেয়া থাকলে সেখানে প্রযোজককে বাধা দেওয়ার কোনো সিস্টেম বা কোনো আইন তাদের ওখানে নাই। হ্যাঁ, এই দুর্বলতাটা মানে এই জায়গাটা না থাকায় সেন্সর বোর্ডে কিছু করার ছিল না। কিন্তু আমরা যেটা করতে পারছিলাম, আমরা আমাদের এই পরিচালকের সদস্য হতে স্থগিত করে দিছি। এরপরে সে আমাদের এখানে আরও অন্য ছবির নাম নেওয়ার জন্য আসছিল আমাদের এখানে, আমরা সেটা দেইনি। অর্থাৎ সদস্যর যে সুযোগ সুবিধা সেটি আমরা তাকে রহিত করে দিছি। এটাও আমাদের সাথে আছে, ভবিষ্যতে সে সিনেমা বানাইতে পারবে বলে মনে হয় না, এটা নিরসন না করা পর্যন্ত। পারস্পরিক বিরোধ নিয়ে আমি গুলজার ভাই এবং জায়েদের কাছে শুনতে চাই যে বিভিন্ন অনৈতিক ব্যাপার এবং অনিয়ম মাধ্যমে বিভিন্ন জায়গায় শুটিং হয়েছে, সেটা স্থগিত করা হয়েছে শিল্পী সমিতি বা সামগ্রিকভাবে। এখানে যেটি হয় যে এইসব কাজ করতে গেলে বন্ধু যেমন বাড়ে, শত্রু তেমন বাড়ে। তো এই ক্ষেত্রে নিজের এই মেয়াদে বা সফল মেয়াদে নিজে পরবর্তী লিডারশিপের ক্ষেত্রে কতটা রিস্ক ফিল করছে জায়েদ খান? আপনাকে একটা কথা বলি, এক মনীষী কথা বলে গিয়েছিলেন যে
শত্রু তৈরি করার জন্য তোমার মারামারি করতে হবে না, যদি তুমি কিছু ভালো কাজ করো তোমার শত্রু তৈরি হয়ে যাবে। মানে জাহিদ খান খুব ভালো কাজ করছে। আমি জানি না ভালো কাজ করেছি কিনা, আমি ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করেছি, সামনেই আছে আমার মুরব্বী বলতে পারবে। আমি আমার ব্যক্তির স্বার্থকে উজাড় করে আমি ইন্ডাস্ট্রির জন্য কাজ করে গিয়েছি। গত 2 বছরে আমার ছবির সংখ্যা কমেছে আমার ব্যক্তিগত অভিনয়, বাট আমার সমিতির কার্যক্রম আমার বেড়েছে। আমি অনৈতিকভাবে দেশের সংস্কৃতি ধ্বংস করে কাজ করা, যেখানেই অন্যায় একটা কথা আছে না, অন্যায় যেখানে প্রবল হয়ে ওঠে প্রতিরোধ তখন সেখানে কর্তব্য হয়ে দাঁড়ায়। ব্যাপারটা ওইরকম হয়ে গেছে, অন্যায়গুলো সহ্য করতে পারিনি দেখে অন্যায়ের প্রতিবাদ করেছি মাত্র। কারো ভালো কাজে বাধা দিয়েছি এমন কোনো শিল্পী সমিতির সেক্রেটারি হিসাবে আমি এটা মনে করি না। এবং আমার প্রেসিডেন্ট, যার কথা বলতে হয়, মিশা সওদাগর, যথেষ্ট সহযোগিতা করেছে আমাকে, এবং তার সহযোগিতা আর হাতটা ছিল বলে আমি এত কাজ করতে পেরেছি, সাংগঠনিক মানুষ। এবং আমি আপনাকে আবারও বলি, পারস্পরিক ভুল বোঝাবুঝি থাকবে। আমি 5 জনের জন্য ভালো কাজ করতে গেলে 2 জন আমার পিছনে যাবে, এটাই খারাপ। এবং যিনি সবসময় গভর্নমেন্ট ক্ষমতা থাকে তার 15% থেকে 20% সমালোচনা হয়। কিন্তু সেক্ষেত্রে ধরা যাক শাকিব খান বা জাজ মাল্টিমিডিয়ার বিভিন্ন পর্যায়ের কলাকুশলীরা সবসময় শিল্পী সমিতিকে নিয়ে বিশোদ্গার করেছে। এটা অনলাইনে যেমন করেছে, লাইভেও করেছে। এবং পরিচালক আপনার গুলজার ভাইয়ের সবচেয়ে কাছের মানুষ এবং পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বর্তমানে খোকন ভাইয়ের সাথে তার শাকিব খানের বইয়ের ইতিহাস, বইয়ের সম্পর্ক, খোকন ভাই নানানভাবে জাজ মাল্টিমিডিয়ার ছবিকে নাকি আটকে দেওয়ার চেষ্টা করে, ইত্যাদি ইত্যাদি অভিযোগ কিন্তু আমরা বিভিন্ন বিচ্ছিন্নভাবে পাই। এই 2 জনের কাছ থেকে যেহেতু আজকে পেয়েছি, জায়েদ কি বলতে চাও এই বিরোধটা? শাকিব নিশ্চয়ই তোমার শত্রু না? না, কখনোই না। উনি আমার সম্মানিত সিনিয়র অভিনেতা এবং বড় ভাই, সব ঠিক আছে, কিন্তু উনি অনিয়মের মধ্যে ছিলেন, প্রচুর ছিলেন। হ্যাঁ ছিলেন, প্রচন্ড অনিয়ম করেছেন। ওনার অনিয়মগুলো বাধা দিতে গিয়ে ওনার শত্রু হয়েছে সমস্ত ইন্ডাস্ট্রি। এবং জাজ মাল্টিমিডিয়ার কথাটা যে বলতে চাই, আজকে দেখেন অনিয়মের কারণেই কিন্তু তিনি আজকে ফেরারি। ভালো কাজ করেননি নিশ্চয়ই, দেশের রাষ্ট্রীয় সম্পদ লুট করে নিজেই আজকে অনিয়মগুলো ঢুকিয়ে দিয়ে গেছেন রন্ধ্রে রন্ধ্রে। ওনারও অনিয়মগুলো আমরা ধরেছি মাত্র। ধরেন পরিচালক সমিতি ধরেছে, ওনার কথা ছিল যে এফডিসি দরকার নেই, ছবি হবে জাজ মাল্টিমিডিয়া থেকে। উনি শিল্পী সমিতির এগেনস্টে একটা সমিতি দাঁড় করানোর চেষ্টা করলেন, চলচ্চিত্র ফোরাম। এই বড় ভাই শাকিব ভাই কিন্তু সেখানে গিয়ে বক্তৃতা দিলেন, বললেন যে এখানে কাজের লোকরা এখানে থাকে, ওখানে যারা থাকে সব বেকার লোকরা থাকে, এই কথা উনি বলেছেন। কিন্তু তো আমরা সেটা বড় ভাই সে প্রশ্নে যাব না, সম্মানিত বড় ভাই। কিন্তু আমরা কিন্তু অনিয়মগুলো, খোকন ভাই একাধিকবার বলেছেন অনিয়মে, কিন্তু আমরা কিন্তু শাকিব ভাই বা ব্যক্তিগত নায়কের বিপক্ষে না। কারণ সিনিয়র মানুষ, সে কাজ করবে নিয়ম মেনে, আমরা তার বিপক্ষে কেন যাব? সে দেশের মানুষ। যখন তিনি অনিয়মগুলো করতে গিয়েছেন বা জাজমেন্টে অনিয়মগুলো করতে গিয়েছে, তখন তার প্রতিরোধ করার আমরা চেষ্টা করেছি, আর কিছু না। দেশের চলচ্চিত্রকে বাঁচানোর জন্য আর এই বাঁচানোর জন্য শিল্পী সমিতিতে এরকম শক্ত ভূমিকা না থাকার কারণে বিগত দিনে অনেক অনিয়মগুলো হয়েছে। আমরা আসার পরে শেষ 3 মিনিট আছে, আমি যেটা বলি সেটি হলো যে জাজ মাল্টিমিডিয়াকে কেন্দ্র করে, এবং জাজ মাল্টিমিডিয়ার তো আসলে আমাদের কোনো চলচ্চিত্র বিষয়ে তাদের কোনো দায়বদ্ধতাও ছিল না, কোনো কমিটমেন্টও ছিল না। এটা একটা পরিবার, তারা একটা নিজস্ব, সেটা আমি বলি, তারা আমরা যখন চলচ্চিত্র পরিবার গঠিত হয়ে চলচ্চিত্রের সামগ্রিক ব্যবস্থার বিষয় নিয়ে আমরা যখন কাজ করতে শুরু করলাম, তখন তারা চলচ্চিত্র ফোরাম নামে একটি সংগঠন তৈরি করলো। এবং সেখানে অনেককে মানে ছবি মুক্তি দিতে হবে একটা ট্রাফে ফেলে বা ব্ল্যাকমেলিং করে অনেককে সেখানে সদস্য বানালো। হ্যাঁ, এরকম অনেককে নির্বাচন। এবং দেখা গেল 1 মাস যেতে না যেতেই সেখানে তাদের সভাপতি বানাল নাসিরউদ্দিন দিলু, তিনি বললেন যে আমি এটার সাথে নাই, আমার জোর করে বানাইছে। আমাদের কাজী হায়াত ভাই শ্রদ্ধ, ওনাকে সাধারণ সম্পাদক বানাইছিল, উনি বললেন যে আমি এটার সাথে নাই। এবং এখন দেখেন যে বাস্তবে কই গেল, যারা সত্যিকার অর্থে চলচ্চিত্রকে ভালোবাসে, চলচ্চিত্রকে বেঁচে আঁকড়ে ধরে থাকতে চায়, তারাই কিন্তু আছে। শিল্পী সমিতি আছে, পরিচালক সমিতি আছে, অন্য অসম্ভব। সরকারি টাকা মানে জনগণের টাকা, সেই জনগণের টাকা দিয়ে ফুটনি মেরে, সেই জনগণের টাকা দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিকে ধ্বংস করতে গিয়ে আজ নিজের জীবন অসত্য, মানে কখনো। আমরা শেষ মিনিটে রয়েছি, জায়েদের নতুন একটা ছবি রিলিজ পাচ্ছে, সেই ছবি নিয়ে জানতে চাই। এবং জাতীয় প্রশ্ন হচ্ছে জায়েদের এত ম্যাচিউর একটা নায়ক, এবং আমাদের বড় ভাই রয়েছেন, জায়েদের বিবাহ সংবাদ আমরা কোন বছরে পাবো? অনেক জুনিয়র অভিনেতা অভিনেত্রীরা অলরেডি বিয়ের আসর জমিয়েছে এবং শেষ খবর পাচ্ছি। তো জায়েদের এই খবর, প্রথম কথাটা বলতে চাই হচ্ছে আগামী 5ই এপ্রিল আমার একটি ছবি রিলিজ হওয়ার কথা, মোহাম্মদ আসলাম পরিচালিত প্রতিশোধের আগুন। আচ্ছা, ছবিটি অ্যাকশন ছবি। ছবিটি নিয়ে মানে অ্যাকশন ঘরানার মুভি। আমি গত বুলজাবাই সেন্সর থাকা বছর ছবিটি দেখেছে। ছবি নিয়ে আশাবাদী, আমি অ্যাকশন ছবি। এখন হচ্ছে আশাবাদী হচ্ছে সিনেমার যে অবস্থা, তারপরও যার মনে আশা সেই তো আশাবাদী।
আশা রাখছি ভালো যাবে ইনশাল্লাহ, দর্শক দেখবে 5ই এপ্রিল এসে হলে। আর বিয়ের কথাটা যে বললেন, আমার পাশেই বড় ভাই অগ্রজ জি। এখন পর্যন্ত বিয়ে করেন। তিনি তো ব্রত নিয়েছেন। তো ব্রত নিলে আমরাও তো পাশের সমিতি আমার, আমি তো ব্রত নিতেই তো পারি। তো ওটা হচ্ছে বিধাতার তরফ থেকে যখন লেখা হবে বিয়েটা, শুনেছি কার পাঁজরের হাত দিয়ে তৈরি হয় নাই কেউ, হয়তো কেউ একজন এমন আছে। হয়তো তোমার অডিয়েন্সকে জাস্ট 30 সেকেন্ডে দাও, গুলজার ভাইকে দিয়ে শেষ করব। সবাইকে অনেক অনেক ভালোবাসা। সামনে অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা। নতুন বছর পহেলা বৈশাখ আসছে। বাংলা চলচ্চিত্রের সাথে থাকবেন আর আমাদেরকে ভালোবাসবেন, কারণ আমরা চলচ্চিত্রের মানুষ, অনেক ঘাম মাথার ঘাম পায়ে ফেলে সিনেমা তৈরি করি। আমাদের সংস্কৃতি আমাদের গৌরব, আমাদের সংস্কৃতির সাথে থাকবেন। গুলজার ভাই শেষ। আমি শুধু এটুকুই বলবো যে প্রত্যেকটা হতাশার পরে আবার আশার আলো জ্বলে ওঠে। তা আমাদের সিনেমার জগৎটা আমরা যতই বলি না কেন যে রাত যত গভীর হয় দিন তত কাছে, তো আমরা এই অবস্থার মধ্যে বেশি দিন থাকবো না। আমার দৃঢ় বিশ্বাস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চলচ্চিত্রের প্রতি অত্যন্ত সুনজর আছে। এখন উনি শুধু চান যে ওনার ইচ্ছাগুলো বাস্তবায়ন করার মানুষ। তো এই বিগত মানে আমাদের মন্ত্রী মহোদয় থেকে শুরু করে যারা ছিলেন কতটা পেরেছে সেটা জানি না, কিন্তু এখন যেটা আছে আমি মনে করি যে খুব শীঘ্রই আমাদের চলচ্চিত্রের ব্যাপক পরিবর্তন আসবে। সরকারি ব্যবস্থাপনায় 300টি উপজেলায় 300টি সিনেপ্লেক্স তৈরি হবে এবং সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে যে সাংস্কৃতিক কেন্দ্রগুলো হওয়ার কথা ছিল, যেমন সিনেপ্লেক্স থাকার কথা, সেটা অলরেডি পাস হয়ে গেছে এবং ওরা এই বছর থেকেই টেন্ডার করে কাজ শুরু করবে। এবং একসাথে যে দাবিটা অলরেডি গণমাধ্যমে এসেছে যে এফডিসিতে আসলে এফডিসির মানুষ আসুক ব্যবস্থা, সেই হিসেবে আমরা গুলজার ভাইকে সামনে দেখতে চাই, সেই আশাবাদ ব্যক্ত রেখে দুজনকে ধন্যবাদ। আসলে সময়ের কাটা বারবার আমাকে চাপ দিচ্ছে শেষ করার জন্য। অসম্ভব দারুণ কিছু টপিক নিয়ে আজকে কথা বললাম। প্রিয় দর্শক, আমরা গুলজার ভাইয়ের কথা দিয়ে শেষ করি যে আমরা আশাবাদী থাকতে চাই, আশাবাদী হয়ে এই চলচ্চিত্রের উন্নয়ন করতে চাই এবং জায়েদ খান, গুলজার ভাইদের মতো নেতা থাকলেই সেটি সম্ভব। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার পাশে মানুষটিকে। আল্লাহ হাফেজ।